যে তোমাকে অনেক বেশি রেসপেক্ট করে বা তোমাকে ভ্যালু দিচ্ছে, তুমি তাকে যতখানি ইন রিটার্ন ভ্যালুটা করো, রাদার তোমাকে কেউ কন্ট্রোল করতে চায়, এমনকি ছোটদেরকেও কন্ট্রোল করা চায়, তাদেরকে মানে নার্চার করলে তারা বেশি গ্রো করে। কিছু নিয়ম নীতির মধ্যে আমাদেরকে চলতে হয়, যেহেতু আমরা এক একজন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। কিন্তু নার্চার করাটাই হচ্ছে মেইন কাজ, যেটা ম্যানেজমেন্টের করা দরকার বলে আমার মনে হয়, সো দ্যাট দে ক্যান গ্রো টু দেয়ার আলটিমেট পোটেনশিয়াল। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই এপিসোডটি সাধারণত করে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ট্রেনার এবং ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে। টু সাম এক্সটেন্ট আমরা একাডেমিশিয়ানদেরকেও এই প্রোগ্রামে অতিথি হিসেবে ইনভাইট করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রোগ্রামে অতিথি হিসেবে ইনভাইট করেছি ইন্টারন্যাশনাল এনজিওতে কর্মরত হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ডাইরেক্টর হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে কর্মরত আছেন অপর্ণা বর্মা। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআরও অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। চলুন দর্শক, আজকের অতিথির কাছে জেনে নিই তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানান অজানা তথ্য। অপর্ণা, আজকের শোতে তোমাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কর্পোরেট সেক্টরে প্রাইভেট জব এবং ইন্টারন্যাশনাল এনজিওতে দুটো জায়গাতে কাজ করেছো। আমরা দুটো জায়গাতেই এইচআর প্রফেশনাল হিসেবে কাজ করে থাকলেও মানে আমরা এই দুটোর পার্থক্য সম্পর্কে আমরা যারা একটা সেক্টরে কাজ করি তাদের পুরোপুরি ধারণা নেই। এই ব্যাপারে তোমার কি অভিজ্ঞতা, যে দুটোর এইচআর পেশাগত জীবনে কোনো ধরনের পার্থক্য আছে কিনা কাজের ধরনে, মানে প্রাইভেট সেক্টর, কর্পোরেটের এবং আইএনজিওগুলোতে? এই ব্যাপারে যদি কিছু বলো। ধন্যবাদ মুরাদ, সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আমরা যারা বাইরে থেকে দেখি তাদের কাছে এটা মনে হয় যে অনেক হয়তো ডিফারেন্স আছে, কারণ অ্যাজ এইচআর প্রফেশনাল তুমিও জানো যে আমাদের কাজের সেক্টরটা কিন্তু প্রতিটা অর্গানাইজেশনের জন্য সিমিলার, এবং যেটা হয় যে বিজনেস টু বিজনেস আমাদেরকে কিন্তু বিজনেসের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হয়, এটাকে আমরা বলি বিজনেস অ্যাকুইপমেন্ট। সার্টেনলি জি। তো যে কোনো অর্গানাইজেশন আমরা কাজ করি, প্রথমে আমার বিজনেস সম্পর্কে আমার প্রপার ওরিয়েন্টেশনটা থাকতে হয়, বাট কিছু ল্যাঙ্গুয়েজ আছে এবং কিছু স্পেসিফিক বিহেভিয়ার আছে যেটা হয়তো একটু প্যাটার্নটা আলাদা, হ্যাঁ, এনভায়রনমেন্টটা আলাদা। যেমন এনজিওতে যে কোনো ডেভেলপমেন্ট সেক্টরে, এনজিও আমরা বলি ডেভেলপমেন্ট সেক্টর, সো ডেভেলপমেন্ট সেক্টরে আমরা কিন্তু অনেক বেশি ফোকাসড অন ইকুয়ালিটি, ডাইভার্সিটি, হ্যাঁ, এবং ইনক্লুশন, এইসব ব্যাপারগুলোতে। এবং আমরা সেখানে ফেমিনিস্ট লিডারশিপ বলি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট অনলি ফিমেলরাই এখানে লিড করছে, সবাই লিড করছে, বাট আমাদের বিহেভিয়ার প্যাটার্নটা হবে ফেমিনিস্ট লিডারশিপ, দ্যাট ইজ মোর নার্চারিং দ্যান কন্ট্রোলিং। সো এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ হয়তো আলাদা একটু, যেটা আমাদেরকে হয়তো অ্যাডাপ্ট করতে হয় কর্পোরেট থেকে এনজিওতে গেলে। এবং আমি জানি যে আমি হয়তো যখন শুরু করেছিলাম এনজিওতে তখন হয়তো অল্প কিছু কর্পোরেট ব্যক্তিত্ব এনজিওতে কাজ করতেন এইচআরে, বাট এখন কিন্তু অনেকেই কাজ করছেন এবং তারা কিন্তু খুবই ইনভলভড আমাদের কাজগুলোতে এবং তারা খুবই কমিটেড। সো আমি বলবো না যে কাজের ক্ষেত্র এবং আমাদের যে সেক্টরে আমরা কাজ করি সেটা খুব ডিফারেন্ট, রাদার দ্য ল্যাঙ্গুয়েজ হাউ উই লিড দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট দ্যান কর্পোরেট। একটা সামারি আমরা পেয়েছি আর কি। আইএনজিওতে এমনিতে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো, মানে যদি পজিটিভ সাইড বলি, যে প্রাইভেট সেক্টর থেকে পজিটিভ কিছু সাইড যদি তুমি আমাদেরকে শেয়ার করো, এবং এখানে চ্যালেঞ্জগুলো কি কি? আচ্ছা, এরকম না, আসলে এটা ডিপেন্ড করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন। তো আমি যেটা বলবো যে তারপরেও ডেভেলপমেন্ট সেক্টরে যেটা হয় যে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওয়েলবিং এর উপর অনেক বেশি জোর দিয়ে থাকি। সেই সাথে সাথে থাকে আমাদের সেফগার্ডিং এর উপর একটা বড় ফোকাস থাকে। উইমেন এম্পাওয়ারমেন্ট বলো বা ডাইভার্সিটি বলো, ইনক্লুশন বলো, এই কাজগুলোতে আমরা খুবই ফোকাস থাকি প্রত্যেকটা ক্ষেত্রে, মানে প্রোগ্রামে অথবা অ্যাডমিনিস্ট্রেশনে। সো এইচআরেও আমরা এই কাজগুলোতে অনেক বেশি ফোকাস থাকে, যেটা ডেভেলপমেন্ট সেক্টর থেকে প্রাইভেট সেক্টরেও আছে, এখানেও কম বেশি করা হয়, বাট আরো বেশি হয়তো ফোকাস করা উচিত, যেটা মানে এখন হচ্ছে, বাট এখানে আরো বেশি জোর দেওয়া উচিত। যেখানে হয়তো হতে পারে যে আমরা অনেক বেশি আরো এমপ্লয়ি ওয়েলবিং এর কথা চিন্তা করতে পারি। প্রফিট মেকিং তো আছেই, তো সেই সাথে সাথে ওয়েলবিংটা চিন্তা করলে কিন্তু অর্গানাইজেশনে স্টাফদের কমিটমেন্টটা বাড়ে, এনগেজমেন্টটা বাড়ে, এবং তারা রিটেনশনের কিন্তু এটা হাই হয় না, অনেক বেশি দিন তারা অর্গানাইজেশনের সাথে থাকতে চায়, গ্রো করতে চায় অর্গানাইজেশনের সাথে। তো সেই জিনিসটা আরো বেশি ফোকাস হতে পারে। তো যেহেতু এটা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এখানে ফরেনারদের সঙ্গে তোমাকে কাজ করতে হয়, সেই জায়গাগুলো থেকে এটা কি একটা ব্যতিক্রম সাইট না, যে অনেক মানে মাল্টিকালচার পিপুলের সঙ্গে অ্যাডাপ্ট করে নেওয়া বা তাদেরকে অ্যাকাস্টম করা নিজের অর্গানাইজেশনের সাথে? এটাও তো বোধহয় এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ, ঠিক না, এটা একটা অপরচুনিটি।
যেমন তুমি জানো যে আমি রিসেন্টলি একটা আমাদের গত 1.5 বছর ধরে একটা গ্লোবাল রোলেই আছি। ইউক্রেন রিলেটেড কিছু একটা? হ্যাঁ, ইউক্রেনে রেসপন্স আমি কাজ করেছি। সেই সাথে সাথে আমি প্ল্যান যতগুলো কান্ট্রিতে কাজ করে প্রত্যেকটা এইচআর ম্যানেজারের সাথে আমি কাজ করি তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য। সেখানে প্রত্যেকটা কান্ট্রির মানে প্রত্যেকটা মহাদেশের তাদের টাইমিং, তাদের কালচার, তারা কিভাবে কাজ করছে, তাদের ইউনিক অপরচুনিটি, চ্যালেঞ্জগুলো জানার সুযোগ হয়েছে। তো এটা হ্যাঁ, এটা নিজের ফ্লেক্সিবিলিটিটা বাড়ায় অনেক বেশি। আমার কাছে মনে হচ্ছে একটা চ্যালেঞ্জ না, রাদার আমি অনেক বেশি এনরিচড হয়েছি। তুমি এটাকে পজিটিভলি দেখছো? জি। এটাই। তুমি ডিইউতে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়াশোনা করেছো, আন্ডারগ্রেড এবং অনার্স এবং মাস্টার্স। তো এই যে আইআরএ পড়াশোনা করে এইচআর এ ক্যারিয়ার, এটা কেন? মানে ছোটবেলায় কি ছিল স্বপ্ন যে সেখান থেকে এইচআর হয়ে উঠলা কিভাবে? আসলে আমি কখনো এরকম ভাবে চিন্তা করি না যে বড় হয় আমি এইটাই হব, এটা না হলে অন্য কিছু হবো না, এরকম কোনো চিন্তা আমার ছিল না কখনো। আমার লাইফটা এরকম যে আমি যখন আমি স্টেপ ইন করেছি কোনো কিছুতে, তখন আমার সামনে এক্সপ্লোর হয়েছে, সামনে যেটা এসছে আমি করেছি এবং আমি টোটালি ইনভলভড হয়ে কাজটা করেছি। মানে যতক্ষণ আমি এনগেজড ফিল করেছি ওই কাজটার সাথে ততক্ষণ আমি থেকেছি। যখন আমি আর ইন্টারেস্ট ফিল করি না হয়তো তখন করি না, অন্য কিছু করেছি, বাট যতক্ষণ আমি ইন্টারেস্ট ফিল করি আমি খুবই এনগেজ থাকি। এটা আমার মনে হয় পজিটিভ, অথবা অন্যভাবেও দেখা যেতে পারে, বাট আমি মনে করি এটা পজিটিভ। এবার এইচআর প্রফেশনাল হওয়ার ঘটনাটা বলো। ওকে, আমি যখন শুরু করেছি আমি আইআর থেকে পাশ করেছি এবং আসলে তখন তো সবার এখনো আছে যে গভর্নমেন্ট জব করার একটা ড্রিম থাকে। আমার বাবা গভর্নমেন্ট সেক্টরে জব করতেন। আচ্ছা। তো সে আমাকে কখনো এনকারেজ করে নাই কোনো কিছু করা এবং না করার জন্য। সে সবসময় আমাকে বলতেন যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। তো এটা আমার কাছে একটা বড় ইন্সপিরেশন ছিল এবং এটা বড় একটা অপরচুনিটি ছিল আমার জন্য। আমি যা যা করেছি লাইফে, সে যতদিন বেঁচে ছিলেন আমাকে কোনোদিনও কোনো কিছু করতে না করেননি। তো এটা একটা বড় ইন্সপিরেশন। এবং আমি প্রাইভেট সেক্টরে জব শুরু করলাম, আমার হয়ে গেছে জব, আইডিএলসি থেকে আমি শুরু করি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। বাট আমি আসলে ফ্রম এ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমি আসলে কাজটা ভালো, এনভায়রনমেন্ট সবকিছু ভালো ছিল, সবাই খুব কোঅপারেটিভ ছিল, তো আমরা আসলে খুব একটা মানে এনগেজ হতে পারছিলাম না। দেন আমি আস্তে আস্তে চিন্তা করি আসলে কোন সেক্টরে আমার যাওয়া উচিত। আর তখন আমি আমার নেচারের কারণে আমি খুব ইন্ট্রোভার্টেড স্টিল, বাট এখন আমি চেঞ্জ হয়েছি বিভিন্ন পরিবেশের বা পরিস্থিতির কারণে। বাট ওই সময় আমি আরো বেশি ইন্ট্রোভার্ট ছিলাম। আমার মনে হতো আসলে কোন সেক্টরে আমার কাজ করা উচিত, কোনটাতে আমি বেশি এনগেজড ফিল করি। আমার কাছে মনে হচ্ছে এইচআরটা একটা ভালো জায়গা। হ্যাঁ, ওখানে হয়তো বেশি বাইরের মানুষের সাথে কথা বলতে, মানে অল্প কয়েকজনের সাথে কথা বলবো, তো এরকম কিছু চিন্তা ভাবনা থাকতেও পারে। তো আমি তখন এইচআরে আস্তে আস্তে অ্যাট্রাক্টেড ফিল করতে থাকি এবং এইচআরে যাদের সাথে আমি কথা বলতাম ওই সময়, আমি তোমাকে বলেছি ওনারা খুব ওয়েলকামিং ছিল, খুবই সাপোর্টিভ ছিল, আমার ভালো লাগতো। তারপরে আমি চিন্তা করি আমি এইচআরে ট্র্যাক করব। তো ফরচুনেটলি আমি এইচআরে জব শুরু করি, পড়াশোনা শুরু করি একই সাথে, এবং আস্তে আস্তে তো আমি গ্রো করি দুটো জবে এবং পড়াশোনা দুইটা সেক্টরে। আমি নিজেকে যেন ওয়েল ইকুইপড ফিল করি, যেন আমি এইচআরে কাজ করছি, আমি যেন স্টিল আমি জানি যে আমি একজন এইচআর প্রফেশনাল। সো সেইভাবে আমি নিজেকে গ্রো করানোর চেষ্টা করেছি পরবর্তীতে। গ্রেট গ্রেট। তো সিদ্ধান্ত যে ভুল ছিল না এটা প্রমাণ হয়েছে অলরেডি বাই দিস টাইম, তাই না? শার্ম এসসিপি অর্থাৎ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইউএসএ একটা গ্লোবাল সার্টিফিকেশন প্রোভাইড করে থাকে। এটা হলো শার্ম এসসিপি, মানে সিনিয়র সার্টিফাইড প্রফেশনাল। আমাদের আরেকটা সার্টিফাইড প্রফেশনাল আছে যেটা ফাংশনাল এবং অপারেশনাল লেভেলের জন্য। এখানে একটা জিনিস আমার কাছে আশ্চর্য লেগেছে যে জুলাই 2017 যে সময়টাতে বিইং ইন দ্য এইচআর প্রফেশনাল, সেই সময়টাতে এটা কিন্তু একটা টাফ জব এবং সবাই চিন্তা করতো না। তো সেরকম একটা সময়ে জুলাই 2017-তে, এবং আমাদের রেকর্ডে আছে যে ইউ আর দ্য ফার্স্ট শার্ম সিনিয়র সার্টিফাইড প্রফেশনাল। তো এর আগে সিপি ছিল এবং এসপিএইচআর ছিল, সেখানে সেপারেট করা ছিল না। তো এই যে চ্যালেঞ্জটা 2017 সালে, এই ইন্সপিরেশনটা তুমি কোথা থেকে পেলে এবং কেমন ছিল সেই জার্নিটা? আসলে যেটা হয়েছে, আমি তোমাকে যেটা বললাম একটু আগে, আমি যখন যাত্রা শুরু করি তখন আমার কাছে এক্সপ্লোর হয় সবকিছু। আমি আগে থেকে কোনো কিছু প্রিপারেশন নিয়ে কখনোই কিছু করি নাই। তো ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে গ্লোবাল যে কোনো একটা সার্টিফিকেশন হয়তো করলে ভালো হতো, আমার মাথায় এটা ছিল, কিন্তু কোনটা করব কোনটা ভালো এরকম কোনো রিসার্চ আমার করা হয়নি। তো সেই সময় বিএসএইচআরএম থেকে অফারটা আসলো যে এরকম তারা এটা অপরচুনিটি একটা ওপেন করেছে। তো ওই সময় আমার জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি ছিল যে আমি অলরেডি চিন্তা করছিলাম যে এরকম একটা কিছু হয়তো করা দরকার। তো তখন আমি এই প্রোগ্রামটাতে আমি এনরোল করলাম এবং আমি যেটা দেখলাম যে এসএইচআরএম এসসিপি যে মিনিমাম ক্রাইটেরিয়া, যে কয় বছর জব লাগে, এক্সপিরিয়েন্স লাগে, সেটা আমার আছে, ফুলফিল করি। বাট আমি কারোর সাথে কনসাল্ট করিনি যে আসলে আমার কোনটা করা দরকার। কনসাল্ট করলে হয়তো আমাকে তারা অন্য কিছু সাজেস্ট করতেন এবং অনেকে অনেক রকম বলেছেন এটা খুব টাফ অ্যান্ড অল, যেটুকু আমি কথা বলেছিলাম। তো আমার কাছে একটা কথাই মনে হতো সবসময় যে এটা তো একজন প্রফেশনালের জন্য করা।
হ্যাঁ প্রফেশনাল very true. পড়াশোনা করবে তো এবং যে কয় বছর এক্সপিরিয়েন্স দরকার সেটাও আমার ফুলফিল করে, তো আমি কেন করব না। Why not explore for হ্যাঁ SCP? হ্যাঁ, এবং আমার কাছে কখনো রিস্কটা মনে হয় না যে আমি ফেল করতে পারি, বারবার করে দেওয়া লাগতে পারে, এরকম আমার কিছু মনে হয় না। এবং আমার কাছে মনে হচ্ছে আমি যদি ফেল করি ফেল করবো। ইট ওয়াজ কাইন্ড অফ এ ফান। এবং যখন আমি স্টাডি ম্যাটেরিয়ালটা পেলাম, স্টাডি ম্যাটেরিয়ালটা খুবই ভালো, খুবই এনগেজিং ছিল, এবং আমরা যা করতাম ডে টু ডে লাইফে সেটাই আমরা রিফ্লেক্ট করতেছিলাম পড়াশোনার মধ্যে। তো আমার কাছে আমি এনজয় করতাম ওই স্টাডিটা করতে, এবং একা একাই করেছি ওই সময়। তুমি জানতে তো সময় কোনো সাপোর্ট ছিল না আমাদের। Exactly. তো ওই পড়াশোনাটা আমি করেছি, তো জাস্ট এনগেজ ছিলাম, পড়তাম, এবং আমি এটা কখনোই ভাবি না আমি পাশ করবো না, ফেল করবো না, কি করব। মানে তো আমি তুমি করে just গেছি, study এবং করেছো। পরীক্ষা আমি রেজিস্টার করার পরে আমি জানলাম যে ঠিক আছে এরকম ভাবে পড়তে হবে, এটা এত টাফ। এটা রেজিস্ট্রেশন করার পর অলরেডি তখন আমার হাতে 2 মাস সময়, তো আমার হাতে আর কোনো কিছু হয়েছিল না, রাদার আমাকে পড়ি, তারপর দেখা যাবে কি হয়। তো আমি চ্যালেঞ্জ নিয়ে পরীক্ষা দিয়েছি এবং আমি পাশ করেছি। সো দ্যাট ওয়াজ কোয়াইট সারপ্রাইজিং ফর মি অ্যাজ ওয়েল। Truly And surprising. I am also blessed. I would এটাই। say that এটা হয়তো ফেলও হতে পারতো, বাট আমি কোন মাইন্ড করতাম না ফেল কারণ করলে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্রবলি ইট ইজ নোন টু ইউ অ্যাজ ওয়েল যে বর্তমানে কিন্তু 50+ সিপি এবং এসসিপি মিলে বাংলাদেশে, জি। বাট ইউ আর দ্য ফার্স্ট এসসিপি। হ্যাঁ, এটা এবং কিন্তু এটা একটা 17 হিস্ট্রিক্যাল। থেকে 2024, মানে অলমোস্ট কত বছর, হ্যাঁ 8 বছর পার হয়ে 7 গেছে, বছর 7-8 বছর। তো হ্যাঁ। এরপরে এতদিন লাগলো 50 জন 50 জন হতে, কারণ এই যে ওনারা খুব বেশি হয়তো চিন্তা করে যে আমি ফেল করবো বা করবো না। আরে বাবা, ফেল করলে অসুবিধা নাই তো, করতেই পারি, মানে অ্যালাউ টু ফেল, না অ্যালাউ টু ডু মিস্টেক টু যাক, ইয়োরসেলফ। তাদের জন্য একটা মানে মোটিভেশন দিয়ে দিয়েছো আই তুমি। থিংক সো। এটাই। সফল ব্যক্তিরা নাকি অনেক পরিশ্রমী হয়। হুম। তোমার এসএসসি রেজাল্ট বলতেছে তুমি 17তম বোর্ড স্ট্যান্ড করেছো রাজশাহী বোর্ডে, জি ইন্টারমিডিয়েটেও স্টার মার্ক পেয়েছো, এবং ঢাকা ইউনিভার্সিটিতে আইআরএ অনার্স মাস্টার্স। জি। এর বাইরেও তুমি এক্সিকিউটিভ এমবিএ করেছো এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ফ্রম বিআইএম জি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। এই যে ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করতেছো, তো এর বাইরে আমাদের কাছে একটা ব্যক্তিগত তথ্য আছে, একটু টুইস্ট করি। তো তুমি নাকি প্রচন্ড অলস এবং খুব ঘুম কাতুরে টাইপের আর কি। তো তাহলে এই অলস মানুষের তারা এতগুলো সফলতা আমার কিভাবে বাসায় আসলে? সবাই এই কথা জানে আমি কত অলস। যেটা হয়েছে যে আমি তোমাকে বললাম অলরেডি যে আমি যখন ফিল করি যে আমি কোনো কিছুতে ইন্টারেস্টেড, মানে আমাকে ওই জিনিসটা টানে, যে আমি খুবই ফিল করি যে এটা আমার ভালো লাগতেছে, তখন আমার কাছে দিন রাত কিছুই থাকে না। তখন আমি সারাদিন হয়তো দেখবো যে আমি ওইটার পিছনে লাগা এবং অন্য কিছুই আমি করতেছি না, হয়তো ওইটাই করছে। তারপর হয়তো আমি 1-2 মাস খালি অন্য কিছুই করবো না, আমি হয়তো জাস্ট রেগুলার যতটুকু না করলে না সেটুকুই করি। তো আমাকে ইন্টারেস্ট ফিল করতে হয়, আমি কোনো কিছুতে ইন্টারেস্ট ফিল না করা পর্যন্ত আমি কিছুতে এনগেজ হতে পারি না। আমি জীবনে অনেক কিছু আছে ধরেছি এবং ছেড়ে দিয়েছি, স্টিল হাফ ডান অনেক কিছু আছে যেটা করা দরকার বলে আমি মনে করি, কিন্তু শুধু করা দরকার ওই জন্য করি এরকম আমার পক্ষে সম্ভব হয় না। আমি একটু এই জায়গাটাতে মনে করি যে হয়তো ডিফারেন্ট, বাট এটা আমি, এখানে কিছু করার নাই। সো এটাই হতে পারে যে সময় আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু এভারেজ টাইপের স্টুডেন্ট ছিলাম অল থ্রু ইন মাই স্কুল। হ্যাঁ, তো তখন আমি জাস্ট ফাইনাল পরীক্ষা আসার সময় আমার মনে হতো যে এই সময় না পড়লে তো একেবারে আমাকে ফেল করতে হবে, তখন আমি পড়তাম, মোটামুটি ভালো রেজাল্ট হতো, তো এটাতে আমি স্যাটিসফাইড ছিলাম। তো যখন এসএসসি আসলো তখন আমার কাছে মনে হলো না আমাকে একটু ভালো করা দরকার। তো ওই সময় আমি পড়তাম, আসলেই পড়তাম ওই সময়। এবং আমি যখন এসসিপি দিয়েছি, এসএইচআর, তখন আমি তোমাকে বললাম যে আমি পড়তাম, এনগেজ ছিলাম। যে কটা জায়গায় আমি খুব দেখেছি যে আমি এনগেজড হতে পেরেছি, আমি করতে পেরেছি, সাকসেস আদারওয়াইজ এসছে। ইট ওয়াজ নট পসিবল। মানে এনগেজ হতে হয়, এবং এটা ইন্সপিরেশন নিজের ভিতর থেকে আসতে হয়। কেউ তোমাকে বলবো এটা করলে তুমি অমুক জায়গায় যাবা না, তাতে কিছু আসা যায় না। রাদার ইউ ফিল ইন্টারেস্টেড, আমার কাছে এটুকুই লাগে, এবং এই পর্যন্ত এইভাবেই করছি। আদারওয়াইজ আমার কাছে আর কোনো থিওরি নাই। থ্যাংক ইউ সুন্দরভাবে নিজেকে প্রোটেক্ট করার জন্য। ম্যানেজমেন্ট ইজ নাথিং বাট প্যারেন্টিং, একটা সেইং আছে এরকম, যে কোড অফ কন্ডাক্ট ভার্সেস প্যারেন্টিং অর এমপ্যাথেটিক দৃষ্টিভঙ্গি, এই দুটোর জিনিসের ভিতরে একটা মানে ডিবেট আছে। যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ আসপেক্টে, যেটা ওয়ান্স আপন এ টাইম পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল, তো এমপ্লয়ীদেরকে কি কন্ট্রোলে রাখার মানসিকতা থেকেই অর্গানাইজেশনাল সাকসেস এবং ব্র্যান্ডিংটা ডিপেন্ড করে, নাকি প্যারেন্টিং মানসিকতায় রাখলে বেশি ডিপেন্ড করে? এই ব্যাপারে তোমার যদি যুক্তিসহ কিছু অপিনিয়ন দাও। থ্যাংক ইউ, এটা তোমার কোশ্চেনের মধ্যে উত্তরটা আছে। আমরা কেউ কিন্তু খুব কন্ট্রোলড হতে পছন্দ করি না, এক্স্যাক্টলি। বিং হিউম্যান। আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে স্বাধীন। যে তোমাকে অনেক বেশি রেসপেক্ট করে বা তোমাকে ভ্যালু দিচ্ছে, তুমি তাকে যতখানি ইন রিটার্ন ভ্যালুটা করো,
রাদার তোমাকে কেউ কন্ট্রোল করতে চায়, এমনকি ছোটদেরকেও, হ্যাঁ অনেক বেশি যারা শিশু আমাদের ফ্যামিলিতে আছে কন্ট্রোল করা চায়, তাদেরকে মানে নার্চার করলে তারা বেশি গ্রো করে। তো আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্যারেন্টিংটা ডিফারেন্ট ছিল, ওই সময় ম্যানেজমেন্ট স্টাইলটাও ডিফারেন্ট ছিল। কিন্তু এখন কিন্তু মানে জেনারেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা এখন জেনারেশন জেড এর কথা বলি, রাইট, জেন জি, তো তাদেরকে কিন্তু আমরা বলি যে তাদেরকে কোনোভাবে কন্ট্রোল করা যাবে না, রাদার তাদেরকে গ্রো করতে দিতে হবে, তাদেরকে বলতে হবে সলিউশনটা কি, তারা আমাদেরকে সলিউশন দেবে, তারা লিড করবে। যখন তারা ফিল করবে তারা লিড করছে, তারা কন্ট্রিবিউট করছে, দেন তারা এনগেজড হবে। দেখো কত চেঞ্জ হয়ে গেছে অল্প কয়েকদিনের ভিতরে। তো কোড অফ কন্ডাক্ট এগুলো আসলে কিছু হয় না, হ্যাঁ অফকোর্স কিছু নিয়ম নীতির মধ্যে আমাদেরকে চলতে হয়, যেহেতু আমরা এক একজন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদেরকে জানতে হয়। সো একটা প্ল্যাটফর্মে থাকার জন্য এটা দরকার, কিন্তু নার্চার করাটাই হচ্ছে মেইন কাজ, যেটা ম্যানেজমেন্টের করা দরকার বলে আমার মনে হয়, সো দ্যাট দে ক্যান গ্রো টু দেয়ার আলটিমেট পোটেনশিয়াল, এবং তারাও এক্সপ্লোর করতে পারে। আজকে আমি যেখানে আছি কালকে আমার জায়গায় আরেকজন আসবে, তো কেউ একজন আমার উপরে এই ট্রাস্টটা করেছিল, কেউ আমাকে এই নার্চার করেছিল বা আমাকে এই কাজ করার সুযোগটা দিয়েছিল জন্য কিন্তু আজকে আমি এখানে, এটা ভুলে গেলে চলবে না। এটা কিন্তু পুরোপুরি আমি না, আমার যে ট্যালেন্ট আছে এটা প্রত্যেকের আছে, ইনফ্যাক্ট অনেক আরো বেশি থাকতে পারে, কম নাই। রাইট নার্চারিং, রাইট প্যারেন্টিং, রাইট এমপ্যাথেটিক দৃষ্টিভঙ্গি, এবং ট্রাস্ট অর দি রিলেশনশিপ ইন বিটুইন দা কলিগস, ম্যানেজমেন্ট, সুপারভাইজার। ব্যক্তিগত জায়গাটা বললাম, ব্যক্তিগত গ্রোয়িং এর ক্ষেত্রে যদি অর্গানাইজেশনাল সাকসেস এবং ব্র্যান্ডিং এর কথা বলি, এমপ্লয়াবিলিটি ব্র্যান্ডিং, অর্গানাইজেশনাল কর্পোরেট কালচার ব্র্যান্ডিং, এই ক্ষেত্রেও কি একই ফর্মুলা? আমার কাছে সেটাই মনে হয়, এবং আমি বলবো যে ব্যক্তিগত জায়গা থেকেই কিন্তু কালেকটিভ জায়গাটা আসে। যখন আমি এই ভ্যালুটা প্র্যাকটিস করি, তুমি করো, আরেকজন করে, তখন তার মানে কিন্তু অর্গানাইজেশন প্রত্যেকেই করে, তাই না? তুমি একটা ডিপার্টমেন্ট লিড করো, আমি একটা করি, তো এমন ভাবেই তো অর্গানাইজেশনে এই কালচারটা ফ্লো করে। তো এটা তো একটা কালচার। সো যখন অর্গানাইজেশন কর্পোরেটে সিনিয়র ম্যানেজমেন্টের প্রত্যেকে এই ভ্যালুটা ক্যারি করে, তখন কিন্তু অর্গানাইজেশনে এটা ক্যাসকেড ডাউন হবে অটোমেটিক্যালি, এবং তারাও সেটা কিন্তু রিফ্লেক্ট করবে। সো অফকোর্স তখন সবাই মিলে গ্রো করার একটা সুযোগ থাকে। লার্নিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আমরা ক্লাসরুম লার্নিংটাকে মেইনলি ফোকাস করি। এর বাইরে এইচআর ডিপার্টমেন্ট বা এইচআর প্রফেশনাল যারা আছে অর্গানাইজেশনে, তারা প্লাস লাইন ম্যানেজার, এই দুইটা ক্ষেত্র থেকে মানে আর কি কি ওয়ে হতে পারে লার্নিং এন্ড ডেভেলপমেন্টের প্রপার এক্সিকিউশনের জন্য বা ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার ক্ষেত্রে? থ্যাংক ইউ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবং আমি তোমাকে যেটা বলছিলাম আমার জার্নিটার ক্ষেত্রে যদি বলি, আমার লার্নিং ডেভেলপমেন্ট কিন্তু আমি কমপ্লিটলি আমার জন্য ইনভেস্ট করেছি, যেটাকে তুমি বলো ফর্মাল লার্নিং এর ক্ষেত্রে। অর্গানাইজেশন করলো কি করলো না তাতে কিন্তু কিছু যায় আসে না, কারণ আমার লার্নিং এর জন্য আমি রেসপন্সিবল, রাইট, ফার্স্ট অফ অল। এবং তারপরে যখন আমি যেটা বলবো যে আমার সুপারভাইজার অফকোর্স আমাকে কিন্তু ট্রাস্ট করেছে, এবং তারা কিন্তু আমাকে কিন্তু কিছু দায়িত্ব দিয়েছে যেটা চ্যালেঞ্জিং, যেটা আমি কখনো করিনি, তাই না? এরকম কিছু কিছু দায়িত্ব আমার কাছে এসেছে। তো তার মানে কিন্তু আমি লার্নিং বাই ডুইং করছি, অন জব লার্নিং করছি, নতুন কোনো দায়িত্ব আমার হাতে নিচ্ছি। কখনো কখনো এমন হয়েছে যে কোনো একটা জব হয়তো কেউ ইন অ্যাবসেন্স অফ কারো ক্ষেত্রে আমাকে করতে হচ্ছে, যেটা আমার সেক্টরই না। আমি এইচআরে বসেও কিন্তু অনেক সময়, যে আমরা যেমন কথা বলছিলাম যে সিইও কয়েকজন হয়েছে এইচআর থেকে, এমন আমি কিন্তু কান্ট্রি ডিরেক্টরের রোলও প্লে করেছি আমার অর্গানাইজেশনে, হ্যাঁ, এবং খুব ক্রিটিক্যাল টাইমে করেছি, ইমার্জেন্সি রেসপন্সে করেছি, খুব বড় ম্যানেজমেন্ট চেঞ্জের সময় করেছি। এটা জানতাম না, নতুন জানলাম আর কি। তো এটা আমরা প্র্যাকটিস করি আমাদের অর্গানাইজেশনে, এটা কালচারেই আছে। দেন আমরা কাইন্ড অফ রোটেশন, কাইন্ড অফ দ্যাট অথরিটি ডেলিগেশন। কখনো হয়তো তারা ছুটিতে আছে, তো কাউকে না কাউকে অথরিটি দিয়ে যেতে হবে, এবং সেখানে এসএমটির মধ্যে আমাদের থাকে বাই রোটেশন কে করবে, কারণ প্রত্যেকেরই এই চ্যালেঞ্জগুলো নিতে হয়, কারণ আদারওয়াইজ একজনই নিচ্ছে সবসময় চ্যালেঞ্জ, আরেকজন নিতে পারছে না, এটা তো তার গ্রোথের জন্য ভালো না। তো এই কারণে আমাদের রোটেশন করা থাকে। তো আমরা কেউ আমাদের না করারও সুযোগ আছে, না এই সময় আমি নিতে পারবো না, তো আমরা ওই চ্যালেঞ্জগুলো নেই। আমাদের সিনিয়র পজিশনের জন্য নেই, আবার হচ্ছে আমাদের পিআর পজিশনগুলো নেওয়ার। আমি কিন্তু প্রোগ্রামের লিডার রোলও প্লে করেছি, অল্প সময়ের জন্য হলেও করেছে, এবং ক্রিটিক্যাল ডিসিশনের সময় ইনভলভ থাকতে হয়েছে। তো এমন কাজ যেটা আমি কখনোই করি নাই, ওই করতে যেই হয়তো আমি অনেক কিছু লার্ন করেছি, এবং তখন লার্ন করার সুযোগটা অনেক বেটার, চ্যালেঞ্জ আসছে, ডিসিশন নিতে হচ্ছে, তখন তো আমি নিতে পারছি না, তখন কিন্তু আমার পিআরদের কাছ থেকে শিখতে হচ্ছে, জুনিয়রদের কাছ থেকে শিখতে হচ্ছে, টিমের কাছ থেকে, যে আপনি এক্সপার্ট, আপনি আমাকে সাজেস্ট করেন কি হওয়া উচিত, মানে এই ধরনের ওপেননেসটাও থাকা উচিত। জি, তো তার মানে কি আমি বলতে চাচ্ছি, এটা কিন্তু একটা 360 ডিগ্রি অ্যাপ্রোচ। আমি যেমন আমাকে ইনভেস্ট করবো, অর্গানাইজেশনও ফর্মালি কিছু ইনভেস্ট করবে, সেই সাথে সাথে এই ধরনের অপরচুনিটিগুলো তৈরি করে দিতে হবে সুপারভাইজারদেরকে, এবং যেন লার্নিং এর একটা কালচার সবসময় আমাদের মধ্যে থাকে, ইনবিল্ড থাকে, আলাদা করে লার্নিং ডেভেলপমেন্ট আপনাকে না করে, রাদার ইনবিল্ড কিছু থাকলো যেটার মাধ্যমে আমি গ্রো করতে পারবো। বুঝতে পেরেছি। তার মানে তুমি গুরুত্ব দিচ্ছ যে ক্লাসরুম লার্নিং এর বাইরে যে অন দা জব লার্নিংটা, এটার গুরুত্ব অনেক বেশি, এটা কাজ করে অনেক বেশি। আবার একটা ব্যক্তিগত প্রশ্নে যাই,
যারা ভ্রমণ করে তাদের মন নাকি অনেক বড় হয়। তোমার ব্যাপারে আমাদের কাছে আরেকটা তথ্য আছে যে তুমি তোমার ইনকামের একটা বড় অংশ অ্যাসাইড করে রাখো শুধু ভ্রমণ করার জন্য। এই পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করেছো? এটা কি দেশের উপর ফোকাস করেছো নাকি পার্টিকুলার গুরুত্বপূর্ণ দর্শন জায়গাগুলোতে করেছো, এবং এখান থেকে আউটকাম কি থ্যাংক ইউ। তোমার? আসলে এটা আমার খুবই মানে খুব ভালো লাগার একটা জায়গা। আমি ছোটবেলা থেকে এই সুযোগটা হয়েছে কারণ আমার বাবা, আমি বললাম, গভর্নমেন্ট জব করতো, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো, তো আমাদের দেখার সুযোগ হয়েছে বাংলাদেশে অনেক জায়গা। আর আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, হ্যাঁ হয়তো সামান্য কিছু টাকা হলো সেভ থাকতো, এবং আমার একসময় স্বপ্ন ছিল আমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা দেখবো। তো পরবর্তীতে জবের কারণে হয়নি, আবার জবের কারণেই হয়েছে, অনেক জায়গায় আমার ট্রাভেল করতে হয়েছে। সো বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমি মনে হয় অলমোস্ট 60 জেলা কভার করে ফেলেছি। সব জায়গায় এখনো যাওয়া হয় এটা না। বিশাল ব্যাপার। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমি বাংলাদেশের একটা মানুষ, আমি কেন যাব এটা না। সেলস প্রফেশনাল ছাড়া মানে অন্য প্রফেশনের জন্য এটা বিশাল ব্যাপার। আমার আমি ভালো রিপিট লাগে করলাম কথাটা। এবং আমি এখনো যাই, এখনো সুযোগ হলে আমি চলে যাই কোথাও। এবং বাংলাদেশের বাইরে আমার ইচ্ছা ছিল যে এই উপমহাদেশের প্রত্যেকটা কান্ট্রিতে যাব, চেষ্টা করব দেখার। এবং ইন্ডিয়াতে আমি অনেকগুলো কি স্টেট, অনেকগুলো এমন এমন জায়গাতে গিয়েছি, অনেক হয়তো চিন্তাও করবে না যাওয়ার। আমি এতটা কি বলবো চ্যালেঞ্জ নিয়ে ট্রাভেল করেছি সব জায়গাতে। তো ইন্ডিয়াতে আমার অনেক ট্রাভেল করা হয়েছে, দেন ব্যাংককে করা হয়েছে কারণ ওই জায়গাটা আমার ভালো লাগে, অনেকবার যাওয়া হয়েছে, সেটা প্রফেশনালিও যাওয়া হয়েছে, পার্সোনালিও। আর বাকি কান্ট্রিগুলোতে দু একটা জায়গা আমি হ্যাঁ পার্সোনালি গিয়েছি, দু একটা জায়গায় ট্রেনিংয়ের জন্য গিয়েছি, এবং বাকিগুলোতে গিয়েছি অফিসিয়াল কাজে। তো এই পর্যন্ত খুব বেশি কান্ট্রিতে গিয়েছি এমন না, বাট অনেক বেশি ভ্রমণ করা হয়েছে কারণ আমার প্যাশনের কারণে, আমার ভালো লাগে। আর সেভিংস এটা আসলে ইচ্ছা হলে তখন ম্যানেজ হয়ে যায়, খুব প্ল্যান করা হয় তা না। মানে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তাই না? মানে ওয়ে আউট হয়ে যায় যে কোনো ভাবে। আগামী 5 বা 10 বছর পরে একজন অপর্ণা, বা নিকনেম যদি আমি বলি ফ্রেন্ডশিপের জায়গা থেকে, সোমা, আমরা অপর্ণা বা সোমাকে আগামী 5 বা 10 বছর পরে কোথায় দেখবো? আসলে সত্যিকার অর্থে আমি এটা বলতে পারি না, জানি না সত্যিকার অর্থে। কাজে আমি বললাম যে আমি লাইফটাকে এক্সপ্লোর করতেই বেশি পছন্দ করি। বাট হ্যাঁ, যেহেতু আমি নিজেকে প্রফেশনালি অফকোর্স এমন একটা জায়গা দেখতে চাই, এইচআর এর যেখানে আমি দেখতে চেয়েছিলাম আজকে থেকে 5-10 বছর আগে, আমি অলরেডি সেখানে আছি। তো হতে পারে আমি এইচআরেই গ্রো করছি, দ্যাট মিনস আমি অলরেডি একটা গ্লোবাল রোল কমপ্লিট করেছি, তোমাকে বললাম। তো হয়তো গ্লোবালি আমি কোথাও লিড করব, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, যেটা আমার ভালো লাগে, যে আমি পরিচয় দিতে চাই আমি ফ্রম বাংলাদেশ। আম, হয়তো এই কাজটা করব, অথবা হয়তো কোনো অর্গানাইজেশন লিড করব, অথবা নিজেই কোনো অর্গানাইজেশন একটা কি বলবো এন্টারপ্রেনারশিপ, এটা আমার একটা খুব মানে প্যাশনের জায়গা। সো হয়তো এরকম কিছু করবো, আমি এখনো ঠিক জানি না, বিকজ এখনো ফিউচারটা আমার কাছে ক্লিয়ার না। দেখি সামনে কি হয়। যেটাই হোক সেটা যেন ভালো কিছু হয়। থ্যাংক ইউ। সেই তো ইয়াংদের জন্য কি পরামর্শ থাকবে, যারা গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনাল? তারা তো আজকে তোমার শো দেখার পরে যে ম্যাডাম তো অনেক, বা আপা অনেক সাকসেসফুল, তা আমরা যদি এরকম হতে চায়, তারা কেরিয়ারে সফল হতে চায়, তাদের জন্য কি পরামর্শ থাকবে ইয়াংদের জন্য? থ্যাংক ইউ। এটা খুবই সুন্দর একটা কোশ্চেন, এবং এটা আমার খুব একটা প্যাশনের জায়গা। আমি আমার অর্গানাইজেশন থেকে হোক বা আমার পার্সোনালি হোক, আমি কিন্তু ইয়াংদের সাথে অনেক কাজ করার সুযোগ হয়েছে, বেসিক্যালি তাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আমি সবসময় একটা মেসেজ তাদেরকে কনভে করি। অনেক অনেক রকম পরামর্শ দেয়, এবং সবাই ভালো চিন্তা করেই পরামর্শ দেয়, প্যারেন্টসরা দেয়। প্রত্যেকটা পরামর্শ আমার ভালোর জন্যই দেওয়া হচ্ছে, কিন্তু আমি আসলে কোনটা নিতে পারবো, কোনটা আমাকে ট্রুলি হ্যাপি করবে, কোনটা আমাকে হ্যাপিনেস দেবে, সেটা আমি জানি। কোনটা আমাকে মনে হবে যে আমি ফুলফিলড এই কাজটা করতে পারলে বা এই কাজটা করলে। আমি হয়তো সমাজে অনেক রিকগনাইজড একজন পার্সন, ফ্যামিলিতে রিকগনাইজড, বাট আমি যদি পার্সোনালি ফিল করি এন্ড অফ দ্য ডেতে যে আমি হ্যাপি না, তাহলে কিন্তু আসলে এত অর্জনের কোনো মানে হয় না। তো অফকোর্স আমি বলবো, যেহেতু ইয়াং, তোমরা এখনই কেরিয়ার শুরু করছো বা সামনে লাইফও শুরু করবো, পুরো লাইফ তোমাদের সামনে পড়ে আছে, আমি ফোকাস করবো যে হ্যাপিনেসের উপরে, হাউ ইউ ক্যান বি হ্যাপি। সো এটার উপর ফোকাস করো, তারপরে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। একটা মাত্র কনসিডারেশন থাকবে যে না, আমি যেন কারো ক্ষতির কারণ না হই, জেনে বুঝে। সো সেটাই আমার এক পরামর্শ ইয়াংদের জন্য। তো আশা করি সবাই ভালো করবে ভবিষ্যতে। থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছো। একদম ডিফারেন্ট একটা টাচ ছিল তোমার উপদেশের মধ্যে, যে মানে আমরা তো সাধারণত একেবারে মানি, তারপর এনভায়রনমেন্ট, এগুলোকে প্রায়োরিটি দিতে চাই, বাট প্রায়োরিটিটা হওয়া উচিত আমার ইনসাইট, তাই না? আমি কোথায় হ্যাপিনেস পাবো সেটাকে টপে রেখে তারপরে প্রফেশন চুজ করা। তো থ্যাংক ইউ, যে আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। এই
লিড এইচআর টক উইথ মুরাদ এই প্রোগ্রামটি লিড একাডেমির একটি একান্তই ভলান্টারি ইনিশিয়েটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইয়থ অ্যান্ড দ্য প্রফেশনালস, সো ম্যানকাইন্ডের জন্য। তো এই যে উদ্যোগ লিড একাডেমির, এই উদ্যোগটাকে এবং লিড এইচআর টক উইথ মুরাদ এই প্রোগ্রামটিকে তুমি কিভাবে দেখো, তোমার মূল্যায়ন? থ্যাংক ইউ, আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি এই ধরনের উদ্যোগ, এবং থ্যাংক ইউ এভরিওয়ান হু ইজ ইনভলভড ইন দিস প্রোগ্রাম অ্যান্ড ইনক্লুডিং ইউ, যে তোমরা আমাকে চুজ করেছো আজকের এপিসোডের জন্য। অ্যান্ড আমি আমার কিছু থট এখানে শেয়ার করতে পেরেছি। অফকোর্স এটা সামনে কন্টিনিউ হওয়া উচিত, এবং এটা একটা গুড প্ল্যাটফর্ম যে আমরা অনেক বেশি অডিয়েন্সকে কানেক্ট করতে পারি থ্রু অনলাইন প্ল্যাটফর্ম। সো আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং সাকসেস কামনা করি। থ্যাংক ইউ। আর বিশেষ করে আমরা দেখতে দেখতে একেবারে আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও যে ডাকে সাড়া দিয়ে আজকে এসছো। তোমাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখতে দেখতে আরেকটি এপিসোডের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।